হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অভিব্যক্তির কৌশল, মেকানিজম অফ ইভলিউশন। এই চ্যাপ্টারে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রথম আমরা ইভলিউশনের অভিব্যক্তির আধুনিক মতবাদ নিয়ে জানব, দেন অ্যাডাপটিভ রেডিয়েশন ছোট্ট একটা টপিক, দেন শর্টে আমরা হিউম্যান ইভলিউশন জানব। ঠিক আছে? আচ্ছা, আধুনিক মতবাদ অনুযায়ী নতুন যে স্পেসিস উৎপন্ন হয় তার অনেক কারণ আছে। দেখো, মেনি ফ্যাক্টর আর কালেকটিভলি রেসপন্সিবল ফর ফরমেশন অফ নিউ স্পেসিস। মেনি ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু আমরা এই চ্যাপ্টারে 5টা ফ্যাক্টর নিয়ে জানবো। নতুন স্পেসিস উৎপন্ন হওয়ার এই 5টা, নতুন প্রজন্ম তৈরি হওয়ার এই 5টা ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরে আমরা করব না। অনেক টপিক হয়, বাট আমরা এই 5টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে কি আছে? জিন মাইগ্রেশন বা জিন, সেটা কি জিনিস? আচ্ছা দেখো, জিন মাইগ্রেশন কি জিনিস দেখো। ধরো এটা একটা পপুলেশন এ, ধরো এই পপুলেশনটা হচ্ছে এ। ধরো এখানে ফুড, শেল্টার এসব কমে যাওয়ার কারণে এরা কি করবে, এই পপুলেশন থেকে ধরো জিন এই পপুলেশনে গেল, সরি এই পপুলেশন থেকে পিসিস গুলো, ধরো এটা একটা বি পপুলেশন, এইখানে গেল। তাহলে পিসিস যাচ্ছে মানে কি, নতুন জিন কি হচ্ছে, এ পপুলেশন থেকে বি পপুলেশনে, এ থেকে বি তে নিউ জিন অ্যাড হচ্ছে, নিউ জিন অ্যাড হচ্ছে। পিসিস যাচ্ছে মানে কি, পিসিস যাচ্ছে তার মানে কি নিউ জিন অ্যাড হচ্ছে, মানে জিনের ট্রান্সফার হচ্ছে, জিন ট্রান্সফার হচ্ছে। এবার ডেফিনেশন দেখো, জিন মাইগ্রেশন কি? জিন ট্রান্সফার ফ্রম ওয়ান পপুলেশন টু অ্যানাদার পপুলেশন। তাহলে এই যে জিনের যে ট্রান্সফার হচ্ছে, দেখো পপুলেশন এ থেকে বি তে যে জিনের ট্রান্সফার হচ্ছে, এটাকে আমরা জিন মাইগ্রেশন বলছি। আচ্ছা, এই এ থেকে বি তে যে জিনের মাইগ্রেশন হচ্ছে, এটা যদি মাল্টিপল টাইম ঘটে, এটাকে আমরা জিন ফ্লো বলবো। তাহলে জিন ফ্লো কি? জিন মাইগ্রেশনেরই একটা ধাপ। জিন মাইগ্রেশনটা যদি মাল্টিপল টাইম হয়, জিন মাইগ্রেশনটা যদি মাল্টিপল টাইম হয়, সেটাকে আমরা জিন ফ্লো বলবো। 2 নম্বর টপিক আছে জেনেটিক ডিপ। জেনেটিক ডিপ কি দেখো, চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি বাই চান্স। হঠাৎ যদি জিনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। সংজ্ঞা দেখো, নমুনাগত ত্রুটির ফলে কোনো ছোট পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির আকস্মিক পরিবর্তনকে জেনেটিক ডিপ বলে। ভালো করে মনে রাখবে, জেনেটিক ডিপ কোথায় হয় না, ছোট্ট পপুলেশনে হয়। জেনেটিক ডিপটের দুটি ইম্পর্টেন্ট টপিক দেখো, এক হচ্ছে ফাউন্ডার এফেক্ট, দুই হচ্ছে বটলনেক এফেক্ট। ফাউন্ডার এফেক্ট কি দেখো, ধরো এটা একটা পপুলেশন এ, ঠিক আছে, এই পপুলেশন ধরো এ, এখানে ওভার হান্টিং হয়েছে, ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, ফুড শেল্টারের অভাব দেখা দিয়েছে। তাহলে কি করবে, যেই স্পিসিস গুলো নিজেকে মানিয়ে নিতে পারে, মানে অভিযোজিত হতে পারবে, ধরো এখানে 100টা বার্ড ছিল, ঠিক আছে, ধরো তার মধ্যে 20টা বার্ড ধরো এইখানে গেছে। এইসব কারণে কি হয়েছে, 20টা বার্ড এইখানে গেছে, মানে 20টা বার্ড কি করেছে, নিজেদেরকে অভিযোজিত করে নিয়েছে, তাই তারা বেঁচে অন্য পপুলেশনে চলে গেছে। তখন এই 20টা বার্ড কি করবে, পরবর্তী প্রজন্মে আবার ট্রান্সফার হতে হতে নিউ স্পিসিসের জন্ম দেবে। এইভাবে নিউ স্পিসিস তৈরি হয়। তাহলে এই যে 20টা যে বার্ড, এই 20টা বার্ড নিজেদেরকে অভিযোজিত করে, নিজেদেরকে ট্রান্সফার করে যে অন্য পপুলেশনে পালিয়ে গেছিল, এদেরকেই বলা হয় ফাউন্ডার। ঠিক আছে, এদেরকে বলা হয় ফাউন্ডার। আর এই এফেক্টটাকে ফাউন্ডার এফেক্ট বলে। ঠিক আছে, ফাউন্ডার এফেক্ট কি বোঝা গেল। দেন বটলনেক এফেক্ট। ধরো বটলনেক এফেক্ট কি দেখো, ধরো এখানে
একটা ফেসিসের 10টা সাব ফেসিস থাকে, সাব ফেসিস। একটা ফেসিসের ধরো এখানে 10টা সাব ফেসিস আছে, ঠিক আছে। সেম কারণে ধরো ন্যাচারাল ডিজাস্টার, ফুড শেল্টার, ওভারহান্টিং, ক্যাটাস্ট্রফিজম, এসব হওয়ার কারণে কি হবে, যারা নিজেদেরকে অভিযোজিত হয়ে যারা নিজেদেরকে বাঁচিয়ে পালাতে পারবে, তারাই গিয়ে পরবর্তীতে নতুন পিসিস তৈরি করবে। কিন্তু এই সংখ্যাটা খুবই কম, যারা নিজেদেরকে ওই অ্যাডভার্স কন্ডিশনে, প্রতিকূল অবস্থায় যারা নিজেদেরকে সার্ভাইভ করতে পারে, সেই সংখ্যাটা খুবই কম। এতই কম যে কোন একটা বটলের গোলার সাথে সেটাকে তুলনা করা হয়েছে, সরু গোলার সাথে তুলনা করা হয়েছে। এই কিছু সংখ্যক গিয়ে ধরো একটা পিস, ধরো টাইগারের 10টা সাব পিসিস আছে, এখানে 10টা সাব পিসের মধ্যে ধরো দুটো সাব পিসিস বেঁচে ফিরলো, বেঁচে তারা অভিযোজিত হয়ে গেল, তাই তারা বাঁচতে পেরেছে, গিয়ে তারা নতুন পিসিসের জন্ম দিল, নতুন পিসিস সৃষ্টি করলো। তাহলে বটল নেক এফেক্ট কি বোঝা গেল, কেন বটল নেক এফেক্ট বলা হয়েছে, কারণ এতটাই কম পিসিস বাঁচবে যে একদম বটলের সরু গলার সাথে তুলনা করা হবে সেই জিনিসটাকে, ওই জন্য এটাকে বটল নেক এফেক্ট বলে। দেন জেনেটিক রিকম্বিনেশন কি? জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জ। ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ, যদি ধরো ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, নিউ ফিনোটাইপ উৎপন্ন হবে, তাই তো। সংজ্ঞা দেখো, রিকম্বিনেশনের সংজ্ঞা পড়ো আমার সাথে। ইউক্যারিওটিক জীবে মিয়োসিস বিভাজনের সময় দুটি সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে ডিএনএর আদান প্রদান অর্থাৎ ক্রসিং ওভার হওয়ার ফলে এবং জিনের স্বাধীন বিন্যাস হওয়ার ফলে পিতৃ-মাতৃ ক্রোমোজোম ব্যতীত নতুন জিন কম্বিনেশন যুক্ত ক্রোমোজোম গঠন করার পদ্ধতিকে রিকম্বিনেশন বলে। মানে প্যারেন্টাল টাইপটা বাদ দিয়ে যে নতুন জিন তৈরি হচ্ছে সেটাকে আমরা রিকম্বিনেশন বলবো, ঠিক আছে। কি কি কারণে রিকম্বিনেশন হয় এ দেখো, একটা হচ্ছে ক্রসিং ওভার, 2 নম্বর হচ্ছে স্বাধীন বিন্যাস। আচ্ছা, আমরা দুটো টপিক একটু দেখে নেবো যে স্বাধীন বিন্যাসটা কি। ধরো এটার সাথে ক্রস করাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি কি গ্যামেট পাবো দেখো, এটাকে যদি আমরা ভেঙে লিখি কি কি গ্যামেট পাবো দেখো, এটাকে আমরা ভেঙে লিখেছি, দেখো কি কি গ্যামেট পাবো দেখো, এই ক্যাপিটাল টি এর সাথে এ আর একবার আসবে, এই ক্যাপিটাল টি এর সাথে স্মল আর একবার আসবে, আচ্ছা এই স্মল টি এর সাথে ক্যাপিটাল আর একবার আসবে, আর এই স্মল টি এর সাথে এই স্মল আর একবার আসবে, ঠিক আছে। কিন্তু এইখান থেকে আমরা কি পাবো দেখো, এইখান থেকে দেখো একটা মাত্র গ্যামেট পাবো, টি আর আর, ঠিক আছে। তাহলে টি আর বসিয়ে দাও, ঠিক আছে। এ দেখো, এটা দেখো, এটা আর দেখো এটা হচ্ছে প্যারেন্টাল টাইপ, কিন্তু দেখো এই দুটো দেখো, মাঝের দুটো দেখো নতুন উৎপন্ন হয়ে গেছে, এগুলোকে আমরা রিকম্বিনেশন বলবো। ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে, নতুন উৎপন্ন হয়ে গেছে, তার মানে স্বাধীন বিন্যাসে কিভাবে রিকম্বিনেশন হয় বুঝতে পারবে। এখানে যদি তোমাকে পার্সেন্টেজ দেয়, প্যারেন্টাল কত পার্সেন্ট হয়েছে, 4টের মধ্যে 2টো হয়েছে, ঠিক আছে, তার মানে 1/2, মানে 50%। আচ্ছা রিকম্বিনেশনও তাই, 4টের মধ্যে, সরি, রিকম্বিনেশনও তাই, 4টের মধ্যে 2টো হয়েছে, 1/2, মানে 50%, ঠিক আছে। তার মানে রিকম্বিনেশন 50%, এই যে আর 50% হয়েছে, প্যারেন্টাল পি 50% হয়েছে।
ক্রসিং ওভার কি দেখো, আচ্ছা একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। ভিন্ন ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। এটা তো জানো, নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা ক্রসিং ওভার কি দেখো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা পার্টিকুলার অংশের চেঞ্জ, মানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় হওয়াটাকে ক্রসিং ওভার বলে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো আমরা কি কি পাবো দেখো। দেখো কি পেলাম দেখো, এই যে এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় হয়ে গেছে, তার মানে কি এখানে দেখো নিউ রিকম্বিনেশন তৈরি হয়ে গেছে। রিকম্বিনেশন হচ্ছে ডিএনএ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে, ডিএনএ চেঞ্জ। তাহলে দুই ভাবে জেনেটিক রিকম্বিনেশন হতে পারে, একটা হচ্ছে স্বাধীন বিন্যাস আর একটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময়কে ক্রসিং ওভার বলে। ঠিক আছে, দেন মিউটেশন আছে। মিউটেশন কি দেখো, হঠাৎ সঞ্চালনযোগ্য পরিবর্তনকে মিউটেশন বলে। হঠাৎ সঞ্চালনযোগ্য পরিবর্তনের সংজ্ঞা দেখো, জিনের উপাদানগত যে পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, যার ফলে জিনের একটি পরিবর্তিত কাজ সংঘটিত হয়, জিনের সেই পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। মানে জিনের কাজটা, ধরো কোন একটা জিন যে কাজটা করতো, জিনটা মিউট্যান্ট হওয়ার ফলে সেই জিন অন্য কোনো কাজ করবে। এটা ভালো দিক ও খারাপ দিক হয়। ধর একটা ভালো জিন যদি ক্যান্সার জিনে পরিণত হয়ে যায়, তার মানে কি এটা খারাপ দিক মিউটেশনের, মানে মিউটেশন হচ্ছে মানে খারাপ। কিন্তু যখন একটা ক্যান্সার জিন ধরো আস্তে 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 যখন একটা ভালো জিনে পরিণত হয়ে যায়, সেটাও মিউটেশন। তার মানে মিউটেশনের ভালো ও খারাপ দিক দুটোই হতে পারে। আর যে পরিবর্তিত জিনটাকে আমরা কি বলবো? মিউট্যান্ট। যেই জিনটা পরিবর্তন হয়েছে সেটাকে আমরা বলবো মিউট্যান্ট জিন। আচ্ছা, এভাবে নতুন অ্যালিলের সৃষ্টি হয়ে যায়। আর প্রকট প্রচ্ছন্ন দুই হতে পারে। সে মিউটেশনের বৈশিষ্ট্য দেখে, নাম্বার ওয়ান দেখো, জেনেটিক বস্তু ডিএনএর উপাদানগত পরিবর্তন ঘটে। মিউটেশন লক্ষ্যহীনভাবে ঘটে এবং উপকারী, অপকারী বা নিরপেক্ষ ভূমিকা থাকে। মিউটেশনের ফলে জীবের কাজের পরিবর্তন হয়ে যায়। মিউটেশন প্রকট প্রচ্ছন্ন হতে পারে। আর সোমাটিক কোষ মানে যেসব কোষগুলি দেহ গঠনে সাহায্য করে, সেগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। দেখো, কিন্তু জার্ম প্লাজম মানে যেগুলি গ্যামেট ফর্মেশন করে। জার্ম প্লাজম মানে কি, জার্ম জার্ম প্লাজম সেল মানে যেগুলো গ্যামেট ফর্মেশন করে, গ্যামেট ফর্মেশন, সেগুলোকে বংশ পরম্পরায় সঞ্চারিত থাকে, সেগুলো কি হয়? বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ঠিক আছে, মিউটেশন কি বোঝা গেল? হঠাৎ সঞ্চালনযোগ্য কোনো পরিবর্তন, জিনের কোনো পরিবর্তন, সেটাকে আমরা মিউটেশন বলি। এবার আসছি ন্যাচারাল সিলেকশন। নেচার সিলেক্ট বেস্ট। নেচার কি, নেচার সবসময় বেস্টটাকে সিলেক্ট করে। সিলেক্ট সবসময় বেস্ট। ঠিক আছে, ধরো কোনো ন্যাচারাল ডিজাস্টারের ফলে প্রকৃতিতে যেসব জীব স্বাভাবিকভাবে অভিযোজিত হয়েছে, তারা অন্যান্য তুলনায় বেশি পরিমাণ বংশধর উৎপাদন করে।
অভিযোজিত বৈশিষ্ট্যটি জীবনের মাধ্যমে পরবর্তী প্রজন্মেও যায়। এইভাবে প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন দেখা যায়। এটাকেই বলছে ন্যাচারাল সিলেকশন। কোনো ধরো এনভায়রনমেন্টাল যদি চেঞ্জের ফলে তারা নতুন অভিযোজিত হয়ে, যারা অভিযোজিত হয় তারা পরবর্তীকালে যে রিপ্রোডিউস সার্ভাইভ করে, তারা রিপ্রোডিউস করে। যারা মানে অভিযোজিত হওয়ার ফলে দেখো তারা কি করছে, বেশি পরিমাণে বংশধর উৎপাদন করতে পারছে। মানে তারা প্রকৃতির মানে নেচারের জিনিসটাকে নিজেদের মধ্যে খাপ খাইয়ে নিতে পেরেছে। এটাকে বলছে ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, ন্যাচারাল সিলেকশনের অনেক টাইপ হয়। স্টেবিলাইজিং বা নরমালাইজিং সিলেকশন, ডাইরেকশনাল সিলেকশন, ডিসরাপটিভ সিলেকশন, জিনের উত্তরলব্ধি ও সিলেকশন, আর আইসোলেশন। তার মধ্যে ডাইরেকশনালটি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাইরেকশনাল সিলেকশনের একটা সুন্দর এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। কোথায় হয়েছিল? ইংল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ডে হয়েছিল। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা কি? এটা ধরো বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা হচ্ছে আফটার। আচ্ছা, বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা সাল হচ্ছে 1850, যখন ইংল্যান্ডে কোনো কলকারখানা সেরকম ভাবে হয়নি। তখন কি দেখো, তখন হচ্ছে লাইকেন দিয়ে তখন সব গাছ ঢাকা থাকতো। ধরো এখানে তো ইংল্যান্ডে হচ্ছে দুই প্রকারের মদ পাওয়া যেত। ইংল্যান্ডে এক প্রকারের মদ পাওয়া যেত যার নাম হচ্ছে ইংল্যান্ডে এক প্রকারের মদ পাওয়া যেত যার নাম হচ্ছে বিস্টন বেটুলারিয়া। এটা হচ্ছে দু রকমের কালার হতো, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, ধরো কোনো মদ, ধরো শিকারি, ধরো হান্টার, যখন এই হোয়াইট মদগুলো যখন এইখানে বসতো তখন এই কালারের সাথে মিশে যেত, তার মানে হোয়াইট মদগুলো কি খুঁজে পাওয়া যেত নি। কিন্তু যখন ব্ল্যাকটা এখানে বসতো, যখন ব্ল্যাক মদটা এই গাছের উপর বসতো তখন দেখা যেত শিকারীরা হোয়াইট মদটাকে দেখতে পেত নি, ব্ল্যাকটাকে দেখে তাড়াতাড়ি খেয়ে নিত। তাহলে এটা হয়েছিল 1850, যখন কোনো রকম ইন্ডাস্ট্রি হয়নি। তাহলে হোয়াইট মদগুলো কি করছিল, তখন বেঁচে যাচ্ছিল, মানে হোয়াইট মদগুলো তখন সংখ্যায় বেড়ে যাচ্ছিল, আর ব্ল্যাক গুলো ওভার হান্টিং হওয়ার ফলে কি হচ্ছিল, কমে যাচ্ছিল। কিন্তু যখন আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 1920 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে, যখন কলকারখানা তৈরি হওয়ার পর তখন কি হলো, বায়ু দূষিত হওয়ার ফলে
গাছপালাতে কালো একটা আস্তরণ পড়ে গেল। এবার কি হবে, মদ তো দুই রকমের ছিল, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, দু রকমের। এবার যখন ব্ল্যাক মদগুলো এর ওপর বসতো, তখন এরা এই কালারের সাথে মিশে যেত, দেখা যেত না। কিন্তু হোয়াইট মদগুলো যখন এইখানে বসতো, যখন হোয়াইট যখন হোয়াইট মদগুলো এখানে বসতো, তখন তারা ভালোভাবে দেখতে পেত, শিকারীরা তাদেরকে ভালোভাবে দেখতে পেত। এর ফলে শিকারী তখন তার ভালোভাবে দেখতে পেত। এর ফলে কি হলো, হোয়াইট মদগুলোর সংখ্যা কমতে থাকলো আর ব্ল্যাক মদের সংখ্যা বেড়ে গেল। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম। ইংল্যান্ডের এই ঘটনাটা বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পর ঘটেছিল। দেন আমরা সেটা বুঝতে পেরেছো। দেন আমরা আসবো অ্যাডাপটিভ রেডিয়েশন। ধরো এটা একটা কমন এরিয়া, ঠিক আছে, কমন এরিয়া। ধরো এখানে কিছু পিসিস থাকতো, ঠিক আছে, এখানে কিছু পিসিস বসবাস করতো, এই কমন এরিয়ার মধ্যে কিছু পিসিস বসবাস করতো, ঠিক আছে। ধরো এখানে কোন রকম মানে ফুড, শেল্টার থাকার জন্য, ওভার হান্টিং, এসবের কারণে এরা এই কমন এরিয়া, এই পপুলেশন থেকে অন্য পপুলেশনে চলে গেল, ঠিক আছে। অন্য পপুলেশনে তারা বাঁচার জন্য, এই পপুলেশন ছিল অন্য পপুলেশনে চলে গেল। এটা কি আমরা বলছি, মানে নিজেদেরকে অভিযোজিত করলো, করে অন্য পপুলেশনে চলে গেল, এটা কি আমরা বলছি অভিযোজিত বিকিরণ। কাকে বলে দেখো, ভিন্ন ভিন্ন পৃথিবীর বিভাগ ও বৈচিত্র্যময় পরিবেশের প্রাণীদের মধ্যে নানা বৈচিত্র্য ফুটিয়ে তুলেছে। একই গোত্রীয় প্রাণীরা, মানে এরা কি একই গোত্রীয় প্রাণী ছিল, বিভিন্ন পরিবেশে থাকার দরুন মানে এদের কিন্তু কমন এরিয়া, কমন পয়েন্ট, এরা একই রকম, একই স্পিসিস ছিল, কিন্তু এরা ভিন্ন ভিন্ন পপুলেশনে যাওয়ার জন্য আকার তাত্ত্বিকভাবে বিভক্ত হয়ে পড়ে। একে আমরা অভিযোজনজনিত বিস্তার বলি। মানে একই স্পিসিস, এরা একটা আলাদা পরিবেশে যাচ্ছে, এটা এটা একটা আলাদা পরিবেশে, এটা একটা আলাদা পরিবেশে যাওয়ার ফলে এদের মধ্যে যে, এরা একটা আলাদা পরিবেশে যাওয়ার ফলে এদের মধ্যে যে আকার তাত্ত্বিকভাবে বিভক্ত হয়ে পড়েছে, এটাকে আমরা অভিযোজনজনিত বিস্তার বা অভিযোজিত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন বলি। প্রফেসর অসবর্ন এটাকে নিম্নরূপে বর্ণনা করেছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডাপটিভ রেডিয়েশনের উদাহরণ কি? প্রথম উদাহরণ হচ্ছে স্তন্যপ্রাণী, স্তন্যপায়ী প্রাণীদের অ্যাডাপটিভ রেডিয়েশন। প্রথমে দেখো এরকম 5 আঙ্গুল বিশিষ্ট স্থলজ স্তন্যপায়ী প্রাণী ছিল। এদের কি হলো, ফুড, শেল্টার এসব অভাবের ফলে এরা নিজেদেরকে অন্য পরিবেশে মানিয়ে নিতে শিখলো। ধরো এরা খেচর হলো, এখান থেকে এরা খেচর প্রাণীর সৃষ্টি হয়েছে। এরা গাছে বাস করতে বলে এরা বৃক্ষবাসী হলো। এরা জলে চলে গেল, জলজ। এটা হচ্ছে কার্সোরিয়াল হলো, এটা হচ্ছে ব্রাইন গুহাবাসী হলো। মানে এইভাবে স্তন্যপায়ী প্রাণীদের অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছিল, মানে 5 প্রকারের অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছিল। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখছি, দেখো। ডারউইনের ফিঞ্চ পাখি, দেখো। ডারউইন এটা আবিষ্কার করেছিল। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে প্রাথমিকভাবে একটি প্রজাতির ফিঞ্চ পাখি ছিল। পরিবেশগত পরিবর্তনের ফলে বিভিন্ন দ্বীপে ফিঞ্চ পাখি ছড়িয়ে যায় এবং সেখানকার পরিবেশে অভিযোজিত হয়ে বিভিন্ন প্রকারের খাদ্য সংগ্রহের জন্য তাদের যে চঞ্চু, যে ঠোঁটের আকার ও আকারগত পার্থক্য দেখা যায়। এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফিঞ্চ পাখি উৎপন্ন হয়েছে। ধরো এই যে এখানে থাকতো ফিঞ্চ পাখি, একটা কমন এরিয়াতে থাকতো, তারা দেখো
যেহেতু এখানে খাবার এবং আশ্রয়স্থান পাচ্ছিল না, আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা পপুলেশনে তারা চলে গেল, গিয়ে তারা সেখানে নিজেদেরকে মানিয়ে নিতে শিখলো। গিয়ে এবার তাদের এই শিকার, এই যে বিভিন্ন প্রকার খাদ্য সংগ্রহের জন্য, ধরো কারো কারো পোকামাকড় কাছে তাদের ঠোঁটটা ধারালো, কারো সিড খাচ্ছে তাদের ঠোঁটটা একটু কম ধারালো, এইভাবে যে ঠোঁটের যে আকারগত যে পরিবর্তন ঘটেছিল, এটা হচ্ছে ডারউইন লক্ষ্য করেছিল। এটা কি বলে? ডারউইন ফিঞ্চ পাখির অভিযোজনজনিত বিকিরণ। অভিযোজনজনিত বিকিরণ হলো অ্যাডাপটিভ রেডিয়েশন। কি বুঝলে? আচ্ছা, কেন হয় অ্যাডাপটিভ রেডিয়েশন? দেখো, কারণ দেখো অ্যাডাপটিভ রেডিয়েশনের, কোন একটি বাসস্থানে যখন কোনো প্রজাতির সংখ্যা বেড়ে যায়, কেন হয়? কি বললাম? খাদ্য আর আশ্রয়স্থানের জন্য। তখন ওই জায়গায় খাদ্য, এই যে খাদ্য আর বাসস্থান, এগুলো এগুলোর প্রাচুর্য আস্তে আস্তে কমে, তাই নিঃসঙ্গে বসবাস করা যায়, যেখানে তারা বংশ বিস্তার করে। নতুন পরিবেশে নতুন প্রয়োজনীয়তার তাগিদে তারা অনুগত করে, এর থেকে জন্ম নেয় অভিযোজন ক্ষমতা, আর একে অ্যাডাপটিভ রেডিয়েশন বলে। রেডিয়েশনের অ্যাডভান্টেজ কি কি হয়? অ্যাডাপটিভ রেডিয়েশনের ফলে কি কি সুবিধা হয়? এর ফলে কি, জীবেরা নিজেদেরকে অন্য পরিবেশে মানিয়ে নিতে পারে। এর ফলে জীব বিভিন্ন বাহতাত্ত্বিক নিচ ব্যবহার করতে পারে। অভিযোজন জনিত বিকিরণের ফলে জীবের বিবর্তন দ্রুত ঘটে, মানে খুব তাড়াতাড়ি রিকম্বিনেশন ঘটে যায়। আর যে পরিবেশে বিপুল সংখ্যার জীব বিলুপ্ত হয়েছে, সেখানে জীবের প্রতিযোগিতা ছাড়া জীবন ধারণ করতে পারে। ধরো কোনো পপুলেশনের জীব নেই, ধরো এই পপুলেশন থেকে ওই পপুলেশনে চলে গেল, তারা কি মুক্তভাবে জীবন ধারণ করতে পারবে। আচ্ছা, এরপর আমরা মানুষের অভিব্যক্তি নিয়ে একটু শর্টে আলোচনা করব। আচ্ছা, হিউম্যান ইভলিউশন। প্রথমে কি এসেছিল? ড্রায়োপিথেকাস। কবে এসেছিল? 15 মিলিয়ন ইয়ার এগো। তারপরে রামাপিথেকাস 3 থেকে 4 মিলিয়ন ইয়ার্স এগো দেখা দিয়েছিল। তারপরে অ্যাস্ট্রালোপিথেকাস 2.2 থেকে 5 মিলিয়ন ইয়ার্স এগো। তারপরে প্রি-স্টিংম্যান। প্রি-স্টিংম্যান হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে হোমো হেভিলাস 2 মিলিয়ন ইয়ার এগো, আর হোমো ইরেক্টাস 1.5 মিলিয়ন ইয়ার এগোতে দেখা দিয়েছিল। তারপরে এখান থেকে হচ্ছে মডার্ন ম্যান এসছে। মডার্ন ম্যান হচ্ছে ন্যান্ডেরতাল 1 লাখ থেকে 40 হাজার ইয়ার ব্যাকে দেখা গিয়েছিল। ক্রোম্যাগনন 50 হাজার থেকে 10 হাজার। আর হোমোসেপিয়েন্স, এটা হচ্ছে আমরা, মানে আমরা যে মানুষ, সেটাই হচ্ছে এই হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। এর একদম শর্ট, এটাকে একটু ভালো করে নেবে, ঠিক আছে? নাম দেখো, ড্রায়োপিথেকাস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মস্তিষ্কের আয়তন গুলো, এটা দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার মস্তিষ্কের আয়তন কত? ড্রায়োপিথেকাস 400 সিসি। আচ্ছা, খাদ্য তারা কি কি খেত? খাদ্য নরম ফল, পাতা, গাছের ডালে ঝুলে বসে থাকতো, উল্টে উল্টানো, ঝুলে বসে উল্টানো চলতো। গুরুত্বপূর্ণ গঠনগত বৈশিষ্ট্য কি? সরু নাক, মুখমণ্ডল বড়, দাঁত, সামনের আঙুল, হাত পা, মস্তিষ্ক ছোট এবং শঙ্কু আকারের। তারপরে রামাপিথেকাস, মস্তিষ্কের আয়তন কত? 400 সিসি। ড্রায়োপিথেকাস আর রায়োপিথেকাসের মস্তিষ্কের আয়তন সমান। এরা কি খেত? খাদ্য, পাতা, বীজ জাতীয় খাদ্য, শিকড় মূল খেত। আচ্ছা, গুরুত্বপূর্ণ গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে ছোট মুখ ছিল, চোয়ালের হাড় বড় ছিল। তারপরে কি? অ্যাস্ট্রালোপিথেকাস এলো। এদের ক্রেনিয়াল ক্যাপাসিটি কত? মস্তিষ্কের আয়তন কত? 350 থেকে 530। এরা কি খেত? খাদ্যে ভোজন, খাদ্য ভঙ্গিমা সম্পূর্ণ ঊর্ধ্বমুখী এবং উচ্চতা এত মিটার ছিল, 1.05 মিটার। আর গুরুত্বপূর্ণ গঠনগত বৈশিষ্ট্য কি ছিল? বানরের মতো মস্তিষ্ক ছিল, ছোট চোয়াল, দাঁত, প্রকৃতির মানবীয় প্রকৃতির, মানে মানুষের মতো আর কি। আর থাম্বার বিরোধী আঙুলের উপস্থিতি, মানে থাবার মতো আঙুল দেখা যায়। দেন হচ্ছে হোমো হ্যাবিলাস। ক্রেনিয়াল ক্যাপাসিটি কত? 650 থেকে 700। খাদ্য কি খেত? খাদ্য সাংহারি খেত। ভঙ্গিমা সম্পূর্ণ ঊর্ধ্বমুখী ছিল, মানে সোজা হয়ে চলতে পারতো, মানে সোজা হয়ে চলতে চলতে সোজা হয়ে মানে সামনের দিকে এগিয়ে চলতে পারতো। আর উচ্চতা হচ্ছে 1.5 থেকে 1.6 মিটার। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বড় মস্তিষ্ক ছিল, মৃদু স্বভাব ছিল, সরল প্রাণীজাত খাদ্যাভ্যাস ছিল।
দেন হোমো ইরেকটাস, কেনিয়াল ক্যাপাসিটি 830 থেকে 1200, খাদ্য এরা ছিল সর্বভোগ, এখান থেকে সর্বভোগ ছিল। চওড়া নিচ ফসল, বড় চোয়াল, সরি এটা হচ্ছে কপাল, চওড়া নিচ কপাল, বড় চোয়াল, আগুনের ব্যবহার প্রাথমিক ধাপ, এটা প্রথমে জেনেছিল। তারপরে হোমো ন্যান্ডারথাল, কেনিয়াল ক্যাপাসিটি 1300 থেকে 1600, খাদ্য সরবরাহ, ভঙ্গিমা ঊর্ধ্বমুখী, 1.6 মিটার উচ্চতা, বড় কপালের হাড়, প্রকাণ্ড চোয়াল, মজবুত দেহ, প্রাচীন হস্তনির্মিত অস্ত্র প্রয়োগ করতে শিখেছিল এরা। তারপরে হোমো সেপিয়েন্স, কেনিয়াল ক্যাপাসিটি 1650, খাদ্য সর্বাভোগ, ভঙ্গিমা ঊর্ধ্বমুখী আর উচ্চতা 1.8 মিটার, পশুপালন করতো, স্থায়ী বসতি, কৃষিকাজ করতে পারতো, শিল্প সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি ইত্যাদি। তারপরে এই মডার্ন ম্যান, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স মডার্ন ম্যান, এটাই হচ্ছে মডার্ন এখনকার যে ম্যান, মডার্ন ম্যান। কেনিয়াল ক্যাপাসিটি 1200 থেকে 1600, খাদ্য সর্বভোগ, ভঙ্গিমা ঊর্ধ্বমুখী, উচ্চতা 1.5 থেকে 1.8 মিটার, চারিত্রিক বুদ্ধিমত্তা, শিল্প সংস্কৃতি, ধর্মীয় চেতনা, সামাজিক সম্পর্ক। ঠিক আছে, সামাজিক সম্পর্ক তৈরি করতে। আচ্ছা, শর্ট অ্যাকাউন্ট হাউ লাইফ অরিজিন, কিভাবে লাইফ অরিজিন হয়েছিল সেটা শর্ট করেছে। দেখো প্রথমে, দেখো প্রথমে কি মহাবিশ্ব, মহাবিশ্ব কত 20 বিলিয়ন ইয়ার আগে তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপরে কি পৃথিবী, পৃথিবী কবে তৈরি হয়েছিল, কতদিন আগে তৈরি হয়েছিল, 4.5 বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছিল। ঠিক আছে, দেন লাইফ তৈরি হয়েছিল। লাইফের আবার দুটো ভাগ, একটা হচ্ছে কোষীয় লাইফ আর একটা হচ্ছে অকোষীয়। আচ্ছা, কোষীয়টা কি হয়েছিল 3 বিলিয়ন ইয়ার আগে তৈরি হয়েছিল। আর সরি সরি, কোষীয়টা হচ্ছে 2 বিলিয়ন ইয়ার আগে, আর অকোষীয়টা 3 বিলিয়ন ইয়ার আগে তৈরি হয়েছে। ঠিক আছে, কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে সেটার শর্ট অ্যাকাউন্ট। প্রথমে ইউনিভার্স 20 বিলিয়ন ইয়ার আগে, তারপরে আর্থ 4.5 বিলিয়ন ইয়ার আগে, তারপর লাইফ তৈরি হয়েছিল 4 বিলিয়ন ইয়ার আগে, ফর্ম অফ লাইফ, দু রকমের লাইফ, একটা হচ্ছে অকোষীয় একটা হচ্ছে কোষীয়, কোষীয়টা 2 বিলিয়ন ইয়ার আগে আর অকোষীয়টা 3 বিলিয়ন ইয়ার আগে তৈরি হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।